পন্থা ছাড়া সংবিধান সংশোধনে আপত্তি বিএনপির, সনদের আইনি ভিত্তি চায় জামাত। এনসিপির দাবি গণপরিষদ স্বৈরাচার তৈরির পথ বন্ধে সমঝোতার তাগিদ প্রধান উপদেষ্টার। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বিএনপি নেতা বাবর। ভারতে বসে পতিত সরকারের ষড়যন্ত্রের বিষয়ে উদ্বেগ। 513 কোটি টাকা লোপাটের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। মালয়েশিয়াগামী কর্মীদের 1200 কোটি টাকা আত্মসাৎ, 13 এজেন্সির বিরুদ্ধে মামলা। রাজধানীর উন্নয়ন কাজ যেন গলার কাঁটা, প্রধান সড়ক থেকে অলিগলি নিয়ম না মেনেই চলছে রাস্তা খনন। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে দিনের পর দিন, ভোগান্তি সৃষ্টিকারীদের শাস্তির পরামর্শ। এবং সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে দেশের 36% ব্যাংক। নির্বাচনের আগে আরও বাড়ার শঙ্কা, রক্ষণাবেক্ষণে অনীহার সুযোগ নিচ্ছে হ্যাকাররা, দাবি খাত সংশ্লিষ্টদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। দল জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি নেতারা বলেছেন আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। জামাত বলছে জুলাই সনদের আইনি ভিত্তির পরই নির্বাচন করতে হবে, আর এনসিপি বলছে মৌলিক সংস্কার টেকসই হতে পারে কেবল গণপরিষদ ভোটে। প্রধান উপদেষ্টা বলেছেন স্বৈরাচার তৈরির পথ বন্ধে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। বাংলাদেশের ইতিহাসের একটি সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। রোববার বেলা ৩টার দিকে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনা শুরুতে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেন। রাজনৈতিক নেতৃবৃন্দ পরে প্রধান উপদেষ্টা বলেন স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা করেন ডক্টর ইউনূস। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। মূলত মাননীয় প্রধান বৈঠক শেষে জামায়াত জানাই সব সংস্কারই সম্ভব হবে যদি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হয়। কেউ না মানলে তাদের নির্বাচনে অযোগ্য করার প্রস্তাব দলটির। আর এনসিপি জানায় মৌলিক সংস্কার শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই টেকসই করা সম্ভব। কোনো কারণে যেন নির্বাচন ভণ্ডুল না হয়, সরকারকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাম দলগুলোর। আমরা যেটা সুষ্ঠু এবং ইতিহাসের অসম্মুখ সেরা নির্বাচন বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। ফেসিবাদী দল এবং ফেসিবাদী কাঠামো কোনো কিছুই যাতে বাংলাদেশে আর না থাকে, আমরা যাতে একটু ফেসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি, সে কারণেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়ন আমাদের জন্য জরুরি বিষয়। সনদের বাস্তবায়নটা নিয়ে আমাদের কোনো মতপার্থক্যের কারণের জন্য এটাকে আমরা কারণ হিসাবে ধরে বা অজুহাত হিসাবে বিবেচনা করে ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন কোনোভাবেই যাতে অনিশ্চিত হয়ে না যায়। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে আইনি পন্থায়, প্রয়োজনে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার প্রস্তাব নেতাদের। প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। কোনো কিছু চাপিয়ে না দিয়ে আলোচনার মধ্য দিয়ে গ্রহণযোগ্য সমাধানের আহ্বান নেতাদের। যে অঙ্গীকার নামায় আমাদের হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির নেতা লুৎফুজ্জামান বাবর জানান এ বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে বসে একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল ও দেশবিরোধী ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন বাবর। দীর্ঘ প্রায় 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এই খবরে মন্ত্রণালয়ের করিডোরে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা।
টানা 2 ঘন্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে চলে বৈঠক। জানা গেছে এ সময়ে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, সচিব নাসিমুল গনি ও তারেক রহমানের নিরাপত্তা উপদেষ্টা। বৈঠক থেকে একসঙ্গে বের হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মূলত পারিবারিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সঙ্গে ছিল রাষ্ট্রীয় 2-1টি বিষয়। স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। আজকে এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করছি। শুধুই কি পারিবারিক বিষয় নিয়েই সীমাবদ্ধ ছিল 2 ঘন্টার আলোচনা? বিএনপি নেতা বাবর জানান, গণমাধ্যমে প্রকাশিত একটি শিল্প গ্রুপের সঙ্গে মিলে ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্রের বিষয়টি অবহিত করেছেন তিনি। পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসালাম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকায় আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্ন জায়গা। সাংবাদিকদের প্রশ্ন ছিল তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। জবাবে বাবর জানান, আলোচনা হয়েছে, শিগগিরই দেশে ফিরবেন তিনি। এছাড়া দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও পুলিশের নতুন নিয়োগের বিষয়েও কথা হয়েছে বলে জানান বাবর। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আইসিটি মন্ত্রণালয়ের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এদিকে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে প্রায় 1200 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 13টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রাজধানীর ফকিরাপুলের আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে 135 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ। এমন একাধিক এজেন্সির বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পেয়েছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে, সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার জায়গায় মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো 4.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। 2021 থেকে 2024 সাল পর্যন্ত 13টি এজেন্সি অতিরিক্ত প্রায় 1200 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। সরকার কর্তৃক নির্ধারিত ফি ছিল ৭৮,৯৯০ টাকা। এর বাইরেও তারা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, এই বিষয় খাতগুলোতে অতিরিক্ত অর্থ আদায় করেছে। এদিকে আইসিটি মন্ত্রণালয়ে কাজ না করেই প্রকল্পের 513 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সহযোগী হিসাবে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও 16 জন কর্মকর্তার নাম এসেছে। এরই মধ্যে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনো বাকি রয়েছে এবং এগুলি শেষ হলেই যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে। দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে 8,000 কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান দুদক মহাপরিচালক। যাচাই বাছাই কমিটিতে মাত্রই প্রেরণ করা হয়েছে, তারা এই বিষয়টি পর্যালোচনা করবেন। এছাড়া দুদকের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে 1 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার বিচার। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেছেন, তাদের হাতে অকাট্য তথ্য প্রমাণ আছে, যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। এদিকে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন আরও 7 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ঘটে নারকীয় ঘটনা। 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পাশে থাকা মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে ধরিয়ে দেয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে, তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়।
সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হলো জুলাই আগস্টের আলোচিত এ মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। মরদেহ পোড়ানোর ভিডিও দেখানো হয় আদালতে। চিফ প্রসিকিউটর বলেন, যে তথ্য প্রমাণ হাতে আছে তা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কি না। তাজুল ইসলাম বলেন, এ ধরনের বিতর্ক তোলা অহেতুক। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্মড ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা এবং ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়া আরও কয়েকটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচন ঘিরে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো গভীর নীল নকশা করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটি সংগঠনকে বিজয়ী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূক্ষ্ম কৌশল দেখছেন তিনি। রোববার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএবি আয়োজিত আলোচনায় রিজভী বলেন, একপাক্ষিক কিছু করলে দেশে নতুন ফ্যাসিবাদ জন্ম হবে। তিনি বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে হলো উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ। কেউ যদি দেশকে পদানত করতে চাইলে বিএনপি সেটি হতে দেবে না বলেও হুঁশিয়ারি করেন রিজভী। যে বিশ্ববিদ্যালয় এক ধরনের ফলাফল হয়েছে, যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয় এটা কিন্তু ধরা পড়বেই। এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়। রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে হবে, আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ডাকসুর নতুন নেতৃত্ব। কার্যনির্বাহী পরিষদের প্রথম আনুষ্ঠানিক সভায় আগামী 1 বছরের জন্য প্রতিনিধিদের ভূমিকা কি হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ডাকসু থেকে যে 5 জন সিনেট সদস্য হতে যাচ্ছেন ঘোষণা করা হয়েছে তাদের নামও। অর্ধযুগ পর নতুন ছাত্র সংসদ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার সকালে অনুষ্ঠিত হয় ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ও ডাকসু সভাপতি ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভিপিজিএস সহ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সভায় আলোচিত বিষয় ও বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান জিএস এস এম ফরহাদ। বলেন, রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে সব মতাদর্শের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 বছরে পরিষদের সব সদস্যের কি ভূমিকা হবে সেটি নিয়ে কার্যনির্বাহী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে কারো জয় পরাজয় হয়নি, বরং নির্বাচন হওয়ায় বিজয় হয়েছে সবার। বিজয় হয়েছে জুলাইয়ের। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রতি শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। ডাকসু থেকে সিনেটের 5 জন সদস্য কে হবেন তা ঘোষণা করেন জিএস এস এম ফরহাদ। ভিপি জিএস এজিএস সহ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাবিকুন নাহার তামান্না এবং অনাবাসিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ হবেন সিন্ডিকেট মেম্বার। এছাড়াও ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্ব কে নেবেন তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। 33 বছর পর নির্বাচিত নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের আশা প্রকাশ করেছেন ভিপি। আর শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যাশা জিএসের। 33 বছর পর হলো জাকসু নির্বাচন। নানা শঙ্কা আর নাটকীয়তার পর শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
ফল ঘোষণার পরদিন রোববার বৃষ্টিস্নাত ক্যাম্পাসে দুপুরের পর থেকেই দেখা মেলে শিক্ষার্থীদের পদচারণা। নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রত্যাশা, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরিতে কাজ করবেন নবনির্বাচিত জাকসু সদস্যরা। আমরা একটা আশা নিয়ে ওনাদের ভোট দিয়েছি, আমাদের ভোটে বেশিরভাগই জয়যুক্ত হয়েছে। আমরা আশা করব ওনারা ওনাদের ইস্তেহারগুলো ঠিকমতো যাতে পালন করে। লেজুর ভিত্তিক রাজনীতি এবং সেই সাথে জাহাঙ্গীরনগরের যে সংস্কৃতিটা রয়েছে সেটা যাতে খুব ভালোভাবে সংরক্ষিত হয়। নবনির্বাচিত জিএস জানান সব দলমত সঙ্গে নিয়েই কাজ করতে চান তারা। সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা তার। সকল মত দলের পার্থক্য রয়েছে, সবার জন্য আমাদের কাজ করার চাহিদা তৈরি হয়েছে এবং আমরা যেহেতু নিজেদের সাংগঠনিক কাঠামো কিংবা কর্মপরিধি দ্বারা সেটি আসলে এর আগেও প্রমাণ করেছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি যে তারা তাদের নিজস্ব পরিসরকে আরও এনহান্স করার ক্ষেত্রে আমাদেরকে পাশে পাবে। ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যাশা নতুন ফিপির। আগামী 1 বছর শুধুই শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্য তার। এই ক্যাম্পাসে নিরাপদ এবং যে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চাটি বন্ধ করতে হবে। আমি চেষ্টা করব দলমতের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একটি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করতে। সোমবার ক্যাম্পাস কার্যক্রম শুরুর পর নতুন কর্মপরিকল্পনা করা হবে বলে জানান নবনির্বাচিতরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন। ভিপি পদে 18, জিএস পদে 13 এবং এজিএস পদে 16 জন লড়বেন। এদিকে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে, চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। ডাকসু জাকসুর পর এবার রাকসু ও চাকসু বাস্তবায়নের পথে। ক্যাম্পাসের প্রতিটি হল, ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সর্বত্র নির্বাচনী আমেজ। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। রাকসুতে 247 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। মোট ভোটার 28,905 জন। আমরা একটা শঙ্কায় রয়েছি যে আসলে নির্বাচন কমিশন আদৌ সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পারবে কিনা। এখন পর্যন্ত পরিবেশ তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, তবে নির্বাচন না হওয়া পর্যন্ত বলা যাবে না যে পরিবেশ কেমন যাবে আর কেমন নির্বাচন হবে। লটারির মাধ্যমে আমরা ব্যালট নির্ধারণ করব, মানে নামের সিরিয়াল নির্ধারণ করব এবং তারপরে আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে, যা চলবে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। 21 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 27,634 জন। এদিকে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারো ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে প্রার্থিতা। আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছি, আর আমার নির্বাচনী ইশতেহারগুলো আমি সামনে হয়তো আমার ফেসবুকে বা সব জায়গায় বলবো। প্রশাসনের কাছে আমাদের দাবি নির্বাচন স্বচ্ছতা যাতে বজায় থাকে। ক্যাম্পাসের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি, পরিবেশগত যে বিষয়টি রয়েছে, যা ত্রুটি রয়েছে সেগুলো নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। আজকে আমাদের যেই দিনটা দুর্দান্ত কেটেছে, আমাদের মনে হয় যে ইনশাল্লাহ খুব ভালো একটা নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। এদিকে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন কলেজে বাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। উন্নয়নমূলক কাজ যেন গলার কাঁটা। প্রধান সড়ক থেকে অলিগলি, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন স্থানে দেদারসে চলছে রাস্তা খনন। জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কারণে খোঁড়া হলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকছে দিনের পর দিন। এসব উন্নয়ন প্রকল্পে খনন নীতিমালা না মানার কারণে আরও দুর্বিষহ হচ্ছে নাগরিক জীবন। বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কথা স্বীকার করে নগর কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ শেষের কারণে বাধ্য হয়ে কাজের অনুমতি দিচ্ছেন তারা। শুধু জরিমানা নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহেল কুরেশির ছবিতে তোহা খান তামিমের রিপোর্ট।
রাজধানীর মিরপুরের এই সড়কটির স্থানীয়দের দেয়া নাম প্যারিস রোড। নামের সাথে আকাশ পাতাল পার্থক্য বেশ কয়েক মাস ধরে। দেখে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকার মতো মনে হলেও আবাসিক এলাকার চিত্র এটি। এলাকার বাসিন্দারা অনেকটা বন্দি অবস্থায় দিন পার করছেন। প্রয়োজনের তাগিদে যারাও বা বের হচ্ছেন তারা পড়ছেন বিপাকে। প্রায় মাসখানেক ধরে এভাবে পড়ে আছে এই রাস্তা। আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। চলাফেরা কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে আমাদের অসুবিধা হয়। আমাদের পক্ষে এখানে থাকাটা একদম অসম্ভব হয়ে যায়। ডিঙের ভিতরে পোলাপান পড়ে যাইতেছে, কোনো প্রোটেকশন নাই, কিছু নাই। এটা কোনোভাবে একটা রাজধানীর চিত্র না, কেননা এটা হচ্ছে আমাদের মোটামুটি চলমান রাস্তা। পানি ফালাইতে ফালাইতে আমাদের জীবন শেষ। ড্রেনটা যদি পরিষ্কার না করে যতই রাস্তা বানাবে কোনো লাভ হবে না। সড়কের এমন বেহাল দশায় চলাচলকারীদের জীবন হয়ে উঠেছে এক প্রকার দুর্বিষহ। ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা 2019-এ বলা হয়েছে একটি সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না, 15 দিনে ভাগ করে কাজ করতে হবে, ধুলাবালির জন্য নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা, এছাড়া খনন এলাকা সতর্কীকরণ ফিতা দিয়ে ঘিরে রাখতে হবে। অথচ মিরপুর 11-র এই উন্নয়নমূলক কাজের একটিও নীতিমালা মানা হয়নি। একই অবস্থা বাসাবো, তেজগাঁও সহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায়। সড়ক খনন নীতিমালা প্রণয়নের 5 বছর পার হলেও তা মানা হচ্ছে না কোথাও, ফলে বাড়ছে দুর্ভোগ। সময় লগ্ন থেকে পর্যন্ত এই অবস্থায় চলছে, কোনো পরিবর্তন নেই। গাড়িতে উঠলেও জার্নিতে শরীরে বিভিন্ন অংশে ঝাঁকানি লাগতেছে। দেখার মনে কেউ নাই এলাকা, এই যে কাজ চলতেছে মানে মানুষজন পরে ব্যথা পাবে কিংবা সেফটি ওইরকম কিছু নাই। জনভোগান্তির কথা চিন্তা করে নতুন করে কোনো কাজের অনুমতি দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর দক্ষিণের প্রশাসক বলছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় উন্নয়ন কাজে সময় লাগছে বেশি। আমরা যাদেরকে কাজ দিয়ে থাকি তারা যে ঠিকাদার নিয়োজিত থাকে সেইখানে কিন্তু একটি প্রবলেম, যে আমরা সময় মতো কাজটি শেষ করতে বলি, সেখানে জরিমানা কিন্তু বিধান আছে। বাট এই জায়গায় কিন্তু আমাদের যে পরিকল্পিত যে পরিকল্পনা, এখানে কিন্তু ঘাটতি আছে আমাদের। আমরা এই নিয়ে কাজ করছি। ক্যাচমেন্ট এরিয়া ড্রেনেজ নেটওয়ার্কটা ঠিক করতে হবে। এটা হয়তো 1-1.5 বছর লাগবে, কিন্তু এখনই যদি আমরা স্টেপগুলো না নেই তাহলে তো ঘুরে ফিরে 1 বছর পর আমাকে আবার বলা হবে যে আপনি কী করলেন। এই বর্ষাকালে যেন রাস্তা না কাটা হয়, সেই বিষয়ে আমরা খুব সিরিয়াসলি সতর্ক আছি। সড়ক খনন নীতিমালায় সংশোধনী এনে শুধু জরিমানার অঙ্ক বাড়ানো নয়, জনভোগান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে প্রয়োজনে কারাদণ্ডের বিধান চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। জনগণের পক্ষ থেকেও কেউ নাই দেখার, আবার কর্পোরেশনের পক্ষ থেকে যে সরজমিন তদন্ত সেটা হচ্ছে না, যার ফলে নীতিমালাটা একটা কাগজে বাগ, এবং ঠিকাদারাও জানেন এই নীতিমালা প্রতিপালন হবে না। জনভোগান্তি তো একটা বড় অপরাধ, তাহলে সেখানে কেন কারাদণ্ড হবে না? আবাসিক এলাকার ভেতর দিয়ে চলা বিভিন্ন খাল খনন ও দখলমুক্ত করলে উন্নয়ন কাজ চলা অবস্থাতেও ভোগান্তি কমে আসবে বলে মত স্থানীয়দের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার। নারীর ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 20 বছর আর পুরুষের ক্ষেত্রে আরেকটু বেশি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন আর বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা। 1860 সালের পেনাল কোড অনুযায়ী দেশে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যেসব কারাবন্দী আছেন তাদের একটি বড় অংশই বার্ধক্যের কারণে অসুস্থ, যাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বেশি বয়স্ক বন্দীদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা ভাবনা করছে। রোববার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে 20 বছর, তবে পুরুষের ক্ষেত্রে মেয়াদ আরেকটু বেশি হবে বলে জানান তিনি। বন্দী আছে, অনেক বয়স হয়ে গেছে, তারা ধরেন বিভিন্ন রোগ আক্রান্ত, তাদের ঔষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয়। লাইফ টার্মটাদের 30 বছর, ওইটাকে কমায় একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি হতে পারে। এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে ফরিদপুরে আন্দোলনের নামে জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নিতে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান উপদেষ্টা। পূজাটা যেন ভালোভাবে সম্পন্ন হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অ্যান্ড ন্যাশনাল ল ফেস্টের সমাপনী পর্বে অংশ নিয়ে কথা বলেন তিনি। বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়ে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানান, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড মুড কোর্ট ক্লাবের 3 দিনের এই আয়োজনে বিতর্ক, অ্যাডভোকেসি, প্রেজেন্টেশন সহ 24টি প্রতিযোগিতায় 400 শিক্ষার্থী অংশ নেয়। সমাপনী আয়োজনে বিউপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। আমি গতকালকে একটা আর্টিকেল পড়ছিলাম, দি টাইমস, ফাইন্যান্সিয়াল টাইমস, ইন্টারন্যাশনালি রেপুটেড একটা পত্রিকা, ম্যাগাজিন। সেখানে এসেছে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে, যার প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। $16 বিলিয়ন বাংলাদেশি টাকায় প্রায় 19 লক্ষ কোটি টাকা। 19 লক্ষ কোটি টাকা মানে বাংলাদেশের প্রায় 3 বছরের বাজেটের সমান। নতুন শুল্ক হার নির্ধারণের পাশাপাশি নানা জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি তুলনামূলক বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত 7 মাসের টি-শার্ট, জগার, স্লিপারের মতো কম মূল্যের পণ্য অর্ডার নিয়ে 21.66% প্রবৃদ্ধি হিসেবে প্রায় $5 বিলিয়ন পণ্য রফতানি করেছে বাংলাদেশ। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি করেছে $4.98 বিলিয়ন তৈরি পোশাক। আগের বছরের এই সময়ে ছিল $4 বিলিয়ন। আবার একক মাস হিসেবে জুলাইতে 4.97% প্রবৃদ্ধি হিসেবে $730 মিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। চায়নার ডিউটি একটা বিরাট ফ্যাক্টর, যেখানে আমাদের বাংলাদেশ এই সুযোগটা অবশ্যই আমরা নিচ্ছি। 21% মতো আমাদের আপনার গ্রোথ অলরেডি আছে। অবশ্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ অর্থাৎ $9.59 বিলিয়ন পণ্য রপ্তানি করলো, প্রবৃদ্ধি হয়েছে 16.94%। একইভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে চীন, ভারত এবং পাকিস্তান। এক্ষেত্রে শুল্ক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 21%। নিট আইটেমটা বেশি করে থাকি এবং এটা আমাদের অনেক পুরানো মার্কেট বিধায় এখনো পর্যন্ত আমরা এইসব গুডসের উপরে অভ্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখতে পেরেছি। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $7.54 বিলিয়ন তৈরি পোশাক। এখনকার জটিলতাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হলে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়বে, তেমনি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। সরকার এবং বিজিএমই আমাদের মেকারদের মধ্যে একটা সেতুবন্ধন করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। সবগুলিকে সমন্বয় করার জন্য একটা সমন্বয় সেল করা উচিত। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ $39.34 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল $36.15 বিলিয়ন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের রফতানি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে দুদেশের চলতি মাসে এই চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে রোববার ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্টন লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বিকেলে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপ কমতে পারে। জ্বালানি পণ্য এবং মেটাল স্ক্র্যাপ এর সাথে কটন, এর সাথে আমরা বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের ঘাটতির নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর মতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে, তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হেলমে। রোববার নৌবাহিনী সদর দফতরের সাক্ষাৎ অনুষ্ঠানের আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
তাদের মধ্যে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিক্ষা অনির্বাণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। 3 দিনের এ সফরে মেজর জেনারেল হিলমি, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান ও সশস্ত্র বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ও চট্টগ্রাম নেভাল একাডেমি পরিদর্শন করবেন। 17 সেপ্টেম্বর দেশে ফিরবেন মেজর জেনারেল হিলমি। 12 অক্টোবর থেকে সারা দেশে 4,90,00,000 শিশুকে টিসিভি টাইফয়েডের টিকা দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে সরকার। রোববার মহাখালীতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক জানান, 9 মাস থেকে 15 বছরের সব শিশুদের বিনামূল্যে দেওয়া হবে এই টিকা। মিলবে ইপিআই টিকাদান কেন্দ্র এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। টিকা দেওয়ার পর চামড়া লাল হওয়া, ফুলে যাওয়া, জ্বর, মাথা ব্যথা, ক্লান্তিভাব সহ সামান্য প্রতিক্রিয়া হতে পারে। তবে এগুলো নিয়ে চিন্তার কিছু নেই বলে জানান মহাপরিচালক। আমাদের কাছে 5.5 কোটির মতো ভ্যাকসিন মজুদ আছে। আগামী মাসের 12 তারিখ থেকে এটার অ্যাকচুয়ালি টিকাদান কর্মসূচি প্রাতিষ্ঠানিকভাবে শুরু করব। এই ভ্যাকসিনগুলো WHO প্রি-কোয়ালিফাইড সার্টিফাইড, এটা তাদের সার্টিফিকেট দেওয়ার জন্য অনেক রিসার্চ করেই এটা অ্যাকচুয়ালি এই পর্যায়ে নিয়ে আসা হয়। এবং আপনারা অলরেডি জেনেছেন যে নেপাল এবং পাকিস্তানের লাখ লাখ বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিনের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে আমরা বলেছি যে যেখানে টিকাটা দেওয়া হবে স্থানীয়ভাবে কিছু অন্য ভ্যাকসিন একটা হামলা ঠেকাতে বছরে 2,000 কোটি টাকা খরচ করলেও সর্বোচ্চ ঝুঁকিতে দেশের 36% ব্যাংক। নির্বাচনের আগে এই ঝুঁকি আরও বাড়ার শঙ্কা স্বয়ং সরকারের। ব্যাংকাররাই বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার সুযোগ নেয় হ্যাকাররা। এক্ষেত্রে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ও নিয়মিত ফলো আপের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংক বলছে, সাইবার হামলা ঠেকাতে কোনো ব্যাংক অপ্রস্তুত থাকলে বা ব্যাংক কর্মকর্তার যোগসাজশ থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। ব্যাংকসহ দেশের প্রতিটি সেক্টরে বাড়ছে প্রযুক্তির ব্যবহার, বাড়ছে সাইবার হামলা ও হামলার ঝুঁকি। তথ্য বলছে, দেশের ব্যাংক খাতকে সাইবার হামলা থেকে রক্ষা করতে 2024 সাল পর্যন্ত ব্যয় হয়েছে 53,413 কোটি টাকা। বিআইবিএম এর তথ্য, চলতি বছরের মার্চ শেষে দেশে ব্যাংকিং খাতে ডিপোজিট অ্যাকাউন্ট বা জমাকৃত হিসাবের সংখ্যা প্রায় 16.5 কোটি, অ্যাডভান্স অ্যাকাউন্ট বা অগ্রিম হিসাব প্রায় 1,43,00,000। বেড়েছে ব্যাংকের ব্রাঞ্চ, এটিএম, সিআরএম, এজেন্ট ব্যাংকিং শাখা সহ ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রমের পরিধিও। যদিও বছরে গড়ে 2,000 কোটি টাকা সাইবার হামলা থেকে বাঁচাতে খরচ করছে, কিন্তু তারপরও এই খাতে সাইবার হামলার সর্বোচ্চ ঝুঁকিতে আছে দেশের 36% ব্যাংক। কেন সাইবার হামলার ঝুঁকি কমছে না, সেই প্রশ্নের উত্তরে ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান বলছেন, প্রাথমিকভাবে ব্যাংকগুলি সফটওয়্যার ও টুলস গ্রহণে বিনিয়োগ করলেও পরের ধাপে তা রক্ষণাবেক্ষণের জন্য বিনিয়োগ করতে চান না। সুরক্ষার জন্য যা যা প্রয়োজন তারা এখানে অত বেশি ইনভেস্ট করতে চায় না। সেটা অনেকে চায় না যে হয়তো এটা আপনার বোর্ডের অ্যাপ্রুভাল লাগে। বিআইবিএম এর তথ্য বলছে, দেশের ব্যাংকিং খাতে প্রতিদিন 145 থেকে 630 বার সাইবার হামলা হয়, যার মধ্যে সর্বোচ্চ চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে, আর দেশের অভ্যন্তর থেকে হয় 2%। তবে এসব হামলা থেকে বাঁচতে হলে আর্থিক খাতে প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট, মনিটরিং ও অডিট করতে হবে। থাকতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অ্যাটাকের নেচার চেঞ্জ হয়, তারপরে আমাদের নতুন নতুন ডিভাইস আসে, আপডেটেড থাকতে হয়। এটা একটা বড় সমস্যা। এখন যারা ধরেন সলভেন্ট ব্যাংক আছে, যাদের লাভটা ভালো হয় বা একটু বড় ব্যাংক, তারা অনেক ইনভেস্ট করে, কিন্তু ছোট ব্যাংকরা সেই তুলনায় ধরেন এত টাকা পয়সা ইনভেস্ট করতে পারে না। সাইবার হামলার মধ্যে 68% ম্যালওয়্যার, 48% ডস আর ফিশিং অ্যাটাক এবং 46% স্পাম। এর মধ্যে অপরিচিত স্থান থেকে আসে 24%। ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তা ও হ্যাকটিভিস্টদের কারণে হয় 16%, আর সর্বোচ্চ 27% হয় ভেন্ডরদের মাধ্যমে। সাইবার হামলা কমাতে প্রতিদিন চতুর্মুখী ফলো আপ রাখার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। সাইবার ইনসিডেন্টে বড় ঘটনা হয় কিন্তু ইনসাইডার থেকে। তো সেটা ব্যাংকের আইসিটির লোক হতে পারে, ব্যাংকের অন্য কর্মকর্তা হতে পারে। তো এই যে 360 ডিগ্রি ভিউজ অফ সাইবার সিকিউরিটি, এই জায়গাটাকে গুড প্র্যাকটিসে নিয়ে আসা ভীষণ জরুরি।
একবার সাইবার হামলার শিকার হলে পুনরায় হার্ডওয়্যার ও সফটওয়্যারে বিনিয়োগ করতে হয় 37% টাকা। এর সঙ্গে গ্রাহকদের ব্যবসায়িক ক্ষতি হয় 18% আর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 35%। মাসখানেক আগেও আর্থিক খাতে সাইবার হামলার আশঙ্কা ছিল। বাংলাদেশ ব্যাংক বলছে হামলার পরিকল্পনাকারীরা ঘোষণা করবে একদিন, কিন্তু হামলা করবে অন্যদিন। ব্যাংকগুলোর যে নিরাপত্তা ব্যবস্থা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে সেটা চাইতে হামলাকারী আরও বেশি শক্তিশালী কিনা এটা তো আসলে যাচ করা, হামলার শিকার হলেই শুধুমাত্র বোঝা সম্ভব। তবে তাদের কারোর মধ্যে যাতে কোনো গাফিলতি বা অপ্রস্তুত থাকার এরকম অভিযোগ যাতে না আসে সেইভাবে করার নির্দেশ দেওয়া আছে। তথ্য বলছে সাইবার নিরাপত্তায় জড়িত থাকে ব্যাংকার, হ্যাকার এবং তথ্য প্রযুক্তি অভিজ্ঞরা। আর খাত সংশ্লিষ্টরা বলছেন সাইবার সুরক্ষায় বিনিয়োগ প্রাথমিকভাবে করা হলেও পরবর্তীতে করা হয় না কোনো বিনিয়োগ। যদি তা না করা হয় তাহলে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তড়িঘড়ি করে নতুন টেলিকম নীতিমালা অনুমোদন দিয়ে মোবাইল অপারেটরদের হাতে পুরো ব্যবসা তুলে দিচ্ছে সরকার, এমন অভিযোগ আইআইজি, আইজিডব্লিউ, আইসিএক্স ও আইএসপি অপারেটরদের। রোববার রাজধানীতে এক কর্মশালায় এ অভিযোগ তোলেন তারা। দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা না দিলে আদালতে যাওয়ার ঘোষণাও দেয় 4 সংগঠন। টেলিযোগাযোগ খাতের অংশীজনদের নানা দাবি দেওয়ার মধ্যেই গত 4 সেপ্টেম্বর আলোচিত টেলিকম নীতিমালার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। নতুন নীতিমালায় 2027 সালের পর থাকছে না আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি প্রতিষ্ঠান। বাদ যাচ্ছে 13 কোটির বেশি গ্রাহককে ইন্টারনেট যোগান দেয়া 34টি আইআইজি অপারেটরও। এই যে মনোপলি এবং এই যে মাফিয়া তন্ত্র, এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি। এমন প্রেক্ষাপটে রোববার রাজধানীতে টিআরএনবি আয়োজিত কর্মশালায় নতুন নীতিমালা বাস্তবায়নের আগে দেশীয় অংশীজনদের সঙ্গে সরকারকে আবারও আলোচনায় বসার আহ্বান জানায় আইআইজি, আইজিডব্লিউ, আইসিএক্স ও আইএসপি এই 4 সংগঠন। আমরা যেটা ন্যায্য দাবি করছি, যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। এ সময় জানানো হয় গত 8 বছরে সরকারকে 1100 কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে আইআইজি অপারেটররা। আয়ের ওপর 40 থেকে 50% পর্যন্ত রাজস্ব ভাগাভাগি বাবদ বছরে 280 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে দেয় আইসিএক্স সেবাদাতারা। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। যে ট্রাফিকটা আমি আনছি সেটা আইসিএক্স দেখছে, সেটা এএনএস দেখছে, সেটা বিটিআরসি দেখছে, এমনকি বাংলাদেশ ব্যাংকও সেই রেমিটেন্সের উপরে ট্র্যাক করছে। এই যে সকল মন্তব্যগুলি করেছেন, এগুলো শুধুমাত্র মিথ্যাচার না, তা এই ধরনের প্রকাশ্য মিথ্যাচারের মন্তব্য তার বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে মানহানির মামলা দায়েরের যোগ্য। আসলে এদিকে দেশীয় উদ্যোক্তাদের আপত্তি থাকলেও নতুন নীতিমালা টেলিকম খাতে একক নিয়ন্ত্রণ ও দৌরাত্ম্য কমিয়ে সুলভে মানসম্মত সেবা নিশ্চিত করবে বলে মনে করছে সরকার। প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে টোল আদায়ে গতি আনতে দুপুর থেকে উন্মুক্ত হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসিএস। এতে সেতু ব্যবহারকারীরা চলন্ত গাড়ি থেকেই পরিশোধ করতে পারবেন টোল। কর্তৃপক্ষ বলছে 4টি লেনে লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হবে এই পদ্ধতি। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঈদযাত্রা সহ বিভিন্ন সময় পদ্মা সেতুর টোল প্লাজায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন। হিমশিম অবস্থায় পড়েন টোল আদায়কারীরা। সময় অপচয় সহ যাত্রীরাও পড়েন ভোগান্তিতে। সেতুর টোল আদায়ের গতি আনতে এবার যুক্ত হচ্ছে নতুন ব্যবস্থা। সোমবার থেকে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে সেতুর 2 পারে 4টি লেনে। চলন্ত গাড়ি থেকেই টোল পরিশোধের ব্যবস্থা হওয়ায় সেতু ব্যবহারকারীদের জন্য বাড়বে সুবিধা। বাকি 11টি লেনে থাকবে আগের ম্যানুয়াল পদ্ধতি। চলন্ত অবস্থা আমরা টোল কাটটা লয়ে যাব, আমাকে ভোগান্তি হবে না। যদি এরকম কিছু হয়, ক্যাশলেস সুইফট সার্ভিস হয়ে যায়, তাহলে তো নিঃসন্দেহে সেটা প্রশংসনীয় হবে। তখন ক্যাশ দেওয়া লাগবে না, সোজা চলে যাওয়া যাবে, কোনো সমস্যা হইব না। এখানে অনেক যানজট লেগে যায়। এক্ষেত্রে আমি মনে করি যে এই সিস্টেমটা করলে অনেক ভালো হবে। টোল আদায়ের এই ডিজিটাল পদ্ধতি লাইভ পাইলটিং হিসেবে চালু করা হলেও থাকবে সবার জন্য উন্মুক্ত। আগামী 10-15 দিন একটা লাইভ পাইলটিং চলবে, এরপরে হয়তোবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা ফাইনাল চালু হয়ে যাবে। রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের যে স্বয়ংক্রিয় লেন আছে সেই লেন ইউজ করে নন স্টপ পারাপারের সুযোগ থাকবে।
2023 সালের জুলাইয়ে পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইটিসিএস চালু হয়। এর 3 মাস পর এটি সবার জন্য উন্মুক্তের কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে 2 বছরের বেশি সময়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 1 বছরের প্রকল্পের কাজ শেষ হয়নি 3 বছরেও। পিরোজপুরের নাজিরপুরে সেতুর অর্ধেক কাজ করে লাপাত্তা ঠিকাদার। ভোগান্তিতে পড়েছেন 2 ইউনিয়নের অন্তত 20,000 মানুষ। তবে অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া এলজিইডির প্রকল্পগুলো পুনরায় চালুর কথা জানান জেলা প্রশাসক। জিয়াউল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে খাল পার হচ্ছেন এলাকাবাসী। পাশে নির্মাণাধীন সেতু, কাজ স্থগিত অনেকদিন। 2021 সালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাউখালী বাজার সংলগ্ন খালের পুরনো সেতু ভেঙে নতুন 39 মিটার দীর্ঘ অবকাঠামোর নির্মাণ শুরু হয়। 1 বছরের মধ্যে কাজ শেষ করার আদেশ থাকলেও 3 বছরে হয়েছে প্রায় অর্ধেক। এর মধ্যে প্রকল্প এলাকা থেকে সব নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলেছেন ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছেন দেউলবাড়ি, দোবরা ও মালিখালী ইউনিয়নের অন্তত 15টি গ্রামের প্রায় 20,000 মানুষ। বাধ্য হয়ে স্থানীয়রা নিজেদের অর্থায়নে বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো নির্মাণ করেছেন। তো ভাঙছে, ভাঙে আর নতুন করতে আছে, এই ফালাই টালাই থুয়ে গেছে। গাউখালী একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, সেখানে ছাত্রছাত্রীদের যাইতে অনেক কষ্ট হয়। বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে, মালপত্র আনা নেওয়া বাবা কষ্ট। স্কুল বাচ্চারা খালে পড়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটে। গাড়ি কোনো মোটরসাইকেল পার করা যায় না। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসন বলছে, অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া এলজিইডির প্রকল্পগুলো পুনরায় চালুর ব্যবস্থা করা হচ্ছে। শুরু না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এলজিইডির যে ব্রিজ এবং রাস্তাঘাট যেগুলো অসম্পূর্ণ রয়েছে সেগুলোর বিষয়েও দুর্নীতি দমন কমিশন তদন্ত করেছে এবং প্রকৃত ঘটনা অবহিত করে আমরা সরকারকে জানিয়েছি। যেগুলো একেবারে বন্ধ আছে, যারা এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 3,82,00,000 টাকা। সময় সংবাদ, পিরোজপুর। বর্জ্য ব্যবস্থাপনায় ঝালকাঠি পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন। এতে নদী পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। দূষণের কবলে জেলার প্রধান নদী সুগন্ধা আর বাসনডা। শিগগিরই ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। পলাশরায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ঝালকাঠি শহরের 2 পাশ দিয়ে বয়ে যাওয়া নদী সুগন্ধা ও বাসনডা যুগ যুগ ধরে মানুষের জীবন জীবিকায় জড়িয়ে আছে, কিন্তু ভয়াবহ দূষণের কবলে পড়েছে নদী দুটি। সুগন্ধা পরিণত হয়েছে শহরবাসীর ময়লা আবর্জনার প্রধান ভাগাড়ে। খোদ পৌরসভায় নদীতে ফেলছে শহরবাসীর বর্জ্য। নদীর পানিতে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু, মাছ সহ প্রাণীকুলে পড়েছে বিরূপ প্রভাব। যেখানেই যাবেন সেখানেই ময়লা, যেখানে যাবেন সেখানেই ময়লা। পৌরসভাকে বললে তারা দায় চাপায় কোথায় ফেলাবো, কি করবো। ফেলাবার তো আর আমাকে কোনো জায়গা নেই, এই জায়গা ছাড়া। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় দূষণ দিন দিন বেড়েই চলছে। এজন্য পৌরসভার দায়িত্বহীনতা ও অবহেলাকে দায়ী করছেন এলাকাবাসী। এর থেকে কিভাবে মুক্তি পাবো জানি না। অতিরিক্ত ডাম্পিং এরিয়ার দরকার। সরকারিভাবে বৈধভাবে নদীটি দূষণ করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক, এবং এই নদীতে গোসল করলে এখন গা চুলকায়। তবে নির্দিষ্ট স্থানে পৌরবাসীর বর্জ্য ফেলার জন্য শিগগিরই একটি ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা আশা করছি যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি হলে আমাদের এই ভোগান্তি এবং পরিবেশের দূষণের হাত থেকে ঝালকাঠি পৌরবাসী বা ঝালকাঠি রক্ষা পাবে। 1875 সালে ঝালকাঠি পৌরসভার যাত্রা শুরু। এখানে অর্ধলক্ষাধিক মানুষের বসবাস। সময় সংবাদ। নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। রোববার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীরা। চূড়ান্তভাবে নিয়োগ এবং গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন চালিয়ে যান ভুক্তভোগীরা। আন্দোলনকারীরা জানান 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 1 লাখের বেশি পদের বিপরীতে 41,627 জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তবে 60,000-এর বেশি পদ শূন্য থাকার পরও 16,213 জন প্রার্থীকে এখনও নিয়োগ বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা। আমরা
আবু সাইদের সহযোদ্ধা। আবু সাইদ বেঁচে থাকলে হয়তো আবু সাইদকেও আজকে মাঠে নামতে হতো। 24 অক্টোবর থেকে 2025 সাল 2026-27 এই পর্যন্ত তাদের হাতে ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও তারা আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করেছে। নির্ঘুম রাত কাটা আমরা যে কত কষ্ট করে এ পর্যন্ত এসেছি শুধু আমরাই জানি। আমরা এখানে এসেছি অনেক কষ্টে, এই কষ্টের মূল্যায়ন আমাদেরকে দিতে হবে, কারণ এই জন্য আমার পুরো পরিবার আমার কাছে দায়বদ্ধ। অবিলম্বে দাবি মেনে নেওয়া না হলে বিক্ষোভ অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন সুপারিশ প্রার্থীরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 3 জেলায় চলে বিক্ষোভ। ফরিদপুরের সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে। পাবনায় পালিত হয় সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। রোববার সকালে আবারও পথে নামেন আন্দোলনকারীরা। টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ভাঙ্গার মানুষ। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাথা এক্সপ্রেস ট্রেন। আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা যাবে না। 2 ইউনিয়নকে না ফেরত দিবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। জনদুর্ভোগ লাঘবে অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা আন্দোলন করছে আমি অনুরোধ করব, মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণ যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। পাবনার বেড়ায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। লাঠিসোঁটা নিয়ে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। এই আসনের যে পুনর্বহাল যদি না করে আমাদের হরতাল চলবে। বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে। শুধু জেলা শহর নয়, 9টি উপজেলাতেও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিস ঘেরাও করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে সকাল সন্ধ্যা হরতাল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বাগেরহাটে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছে তার কাছে। টুটুল, বাগেরহাটে 4টি আসন থেকে একটি আসন কমানোর দাবিতে বাগেরহাটে এখনো আন্দোলন চলছে এবং আমরা যদি বলি যে গত 5 তারিখে কিন্তু আসলে সিএসি কর্তৃপক্ষ ওখান থেকে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর বাগেরহাটে আসলে উত্তাল হয়ে উঠেছে। বাগেরহাটবাসীর আসলে অধিকার হিসেবে তারা দাবি করে আসছেন এবং বাগেরহাটের 4টি আসন বহাল রাখার দাবিতে কিন্তু আমরা জানি যে 7 তারিখে কিন্তু হরতাল ছিল। এরপরেও কিন্তু জানি যে এবং দ্বিতীয় দফায় যে হরতাল শুরু হয়েছে আজ সকাল 6টা থেকে এবং সকাল সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে এবং হরতালের কিছুটা শিথিল করা হয়েছে এবং জনগণের দুর্ভোগ লাঘবের কারণে এটা আজকে থেকে যে মহাসড়কে যে হরতাল, সেই হরতাল আসলে তারা পালন করছেন। আমরা যদি দেখতে পাচ্ছি যে বাগেরহাটে বাস স্ট্যান্ড থেকে আসলে দূরপাল্লার কোথাও কোনো জায়গায় এবং দূরপাল্লার এবং বাস পরিবহন চলেনি এবং এছাড়া কিন্তু অভ্যন্তরীণ রোড কয়েকটা রয়েছে যেটা আসলে মহাসড়ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল একেবারেই বন্ধ রয়েছে, এখান থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এছাড়া যদি বলি যে খুলনা বরিশাল এবং খুলনা ঢাকা এবং খুলনা মোংলা বন্দর সহ এবং এই বিভিন্ন যে আঞ্চলিক এবং মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কে কিন্তু আসলে আজকে যে হরতাল, সেই হরতাল কিন্তু এখনো চলছে। আমরা যদি বলি যে আসলে সকাল 6টা থেকে যে কোথাও কোনো বাস এবং চলাচল দেখি নেই এবং রাস্তাঘাটগুলো প্রায় ফাঁকা রয়েছে। এছাড়া যদি বলি যে বাগেরহাট বাস স্ট্যান্ড একেবারে শহরের কণ্ঠে, সেখান থেকে যদি বলি যে কিছু রিক্সা এবং ইজি বাইক আমরা দেখেছি এবং এছাড়া কিন্তু দূরপাল্লার কোনো বাস এখান থেকে ছেড়ে যায়নি এবং এটা কিন্তু বন্ধ রয়েছে এবং আজকে সকাল সন্ধ্যা যে হরতাল সেটা চলবে এবং আগামীকালকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এর পরের দিনও সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল চলবে। আর শুধু একটাই দাবি যে বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসন কমানোর দাবিতে কিন্তু তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বাগেরহাটের বিএনপি, জামায়াত, এনসিপি সহ সর্বদলীয় সম্মিলিত কমিটি, সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই আন্দোলন আসলে চলছে
এবং এটা একটাই দাবি যে যদি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। আজকে আমরা বলে দেখেছি এবং যে নির্বাচন অফিস এবং জেলা প্রশাসন কার্যালয় এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। এছাড়া যদি বলি যে আসলে গত কয়েকদিন যে বাগেরহাটে যে উত্তাল রয়েছে এবং বিভিন্ন সড়কে অবরোধ চলছিল এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এবং পূর্ব নির্ধারিত যে সময় দিয়েছিল সে সময়ের মধ্যে কিন্তু তারা কিন্তু কোনো সাড়া না পাওয়ার কারণে এবং গতকালকে কিন্তু এই সম্মিলিত কমিটি যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণার মধ্য দিয়ে আজকে যে 3 দিন সেই 3 দিনের যে হরতালের প্রথম দিন আজ শুরু হয়েছে। সকাল থেকেই এই হরতাল চলবে আগামী আরো 2 দিন এবং আজকে সকাল সন্ধ্যা হরতাল চলবে এবং আমরা যদি বলি যেখানে এখন পর্যন্ত আমরা কোনো পিকেটার বা ওই ধরনের কোনো কিছু দেখিনি এবং যারা রয়েছেন এবং নেতাকর্মীরা হয়তো বা রাস্তায় তারা কিছুক্ষণ পরে আসবেন এমনটাই জানিয়েছেন। তারা বলছেন যে আসলে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। এই ছিল আমার কাছে বাগেরহাটে হরতালের প্রথম দিনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে ভোরের সময়। এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোরা। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। অবশেষে একে একে সচল হতে শুরু করেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের বিভিন্ন সরঞ্জাম। গত 1 মাসে সচল হয়েছে শতাধিক মেশিনারিজ, অথচ বছরের পর বছর ধরে এগুলো পড়েছিল অচল অবস্থায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি স্বাদ আর সাধ্যের সমন্বয় করতে চান তারা। আর রোগী ও স্বজনরা বলছেন আন্দোলন করে নয়, কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সম্প্রতি বরিশালে আন্দোলনে উত্তাল হয়। মাসব্যাপী কর্মসূচিতে ভোগান্তিতেও পড়েন বাসিন্দারা। তবে এই আন্দোলনের 1 মাসের মাথায় বড়সড় পরিবর্তন দেখা যায় হাসপাতালটিতে। এর মধ্যে সচল হয়েছে 95টি আধুনিক যন্ত্রপাতি। নিয়মিত হচ্ছে কিডনি, ইউরোলজি ও নিউরোসার্জারির মতো জটিল অপারেশন। চালু হয়েছে রিউমাটোলজি, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ। এখন আগের চাইতে অনেক ভালো হয়েছে, ডক্টররাও খুব ভালো কেয়ারিং করে। 6 মাস আগে যে পরিস্থিতি দেখেছি সেটা থেকে অনেক উন্নয়ন হয়েছে। এখন রোগীদের সেবা দিতে আমাদের জন্য খুবই ভালো হইতেছে, মেশিন আর টানাটানি লাগে না। তবে বেড সংকট ও কাঙ্ক্ষিত চিকিৎসার ঘাটতিতে ভোগান্তিতে আগের মতোই রোগীরা। অচল 2টি এক্স-রে এবং একটি সিটি স্ক্যান মেশিনে জটিলতা বাড়ছে পরীক্ষা নিরীক্ষায়। ডাক্তার, নার্স সংকট, নিরাপত্তাহীনতা ও দালাল চক্রের অভিযোগও রয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি নিরাপত্তা জোরদার, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট উচ্ছেদ ও সরকারি হটলাইন চালু করে তৈরি হয়েছে নিরাপদ পরিবেশ। সিস্টার নায়ক নায়িকার মতো সেজেগুজে থাকে, তারা কাছে গেলেই বলে তুমি যাও, তুমি যাও, এ যাও, ও যাও। ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বড় ডাক্তারে সেরকম দেখে নাই। চুরি আগে অনেক হতো, এখন নাই বললেই চলে। আর আমরা বিশেষ করে আমাদের একটু হল জোরদার করেছি। আমরা এই বিষয়গুলো মনিটরিং করছি। আরও সামনে 50 দিন পর আসলে আমরা বলতে পারবো যে ওনারা আসলে কি কি পরিবর্তন করতে পেরেছে। হাসপাতালের নবনিযুক্ত পরিচালক সেনা কর্মকর্তার দাবি, সদিচ্ছা আর সেবার সহযোগিতা থাকলে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত সম্ভব। তবে ভঙ্গুর অবস্থা থেকে ফেরাতে সময়ও লাগবে বলে জানান তিনি। ইমার্জেন্সি, প্যাথোলজি, সিসিইউ, আইসিইউ আমার 3টা প্রায় শেষের দিকে। শুধু আইসিইউটা আমার হয়তো আরও 5-6 মাস লাগবে, বিকজ আপনার বিল্ডিংয়ের কাজ এখনো শেষ হয়নি, হলে আমি 1 মাসের মধ্যে সব শেষ করে ফেলবো। অন্যদিকে 460 শয্যার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ কেন্দ্র, নতুন আইসিইউ, এমআরআই ল্যাব ও শিশু ওয়ার্ড করতে জোর তৎপরতার আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে কাগজে কলমে 1000 শয্যার হাসপাতালটিতে গড়ে রোগী থাকে 2,500 থেকে 3,000। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সুপেয় পানির সংকট মেটাতে বরিশালে চালু হচ্ছে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটি গত 10 বছর আগে উদ্বোধন করা হয়েছিল। কিন্তু অনিয়ম দুর্নীতির কারণে একদিনের জন্য মানুষ পানি পাননি। পুনরায় চালু করতে 8 কোটি টাকা ব্যয়ে এখন চলছে সংস্কার কাজ। সুমন হাসানের ছবিতে অপূর্ব অপুর আরও একটি রিপোর্ট। 2016 সালে 100 কোটি টাকা ব্যয়ে বরিশাল শহরের রূপাতলী এবং বেলতলা এলাকায় নির্মাণ হয় 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রতিটি থেকে প্রতিদিন 1,60,00,000 লিটার পানি সরবরাহ করার কথা ছিল, কিন্তু পরীক্ষামূলকভাবে চালুর সময় সরবরাহ হয় মাত্র 25 লাখ লিটার পানি। দেখা দেয় নানা ত্রুটিও। নির্মাণ সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং তদারকি সংস্থা সিটি কর্পোরেশনের পাল্টাপাল্টি দোষারোপে এরপর আর চালু হয়নি প্ল্যান্ট দুটি। দেশের সবথেকে বেশি ঝড়ঝঞ্ঝা বৃষ্টি কবলিত
এলাকা হচ্ছে বরিশাল। এখানে পানির কোনো অভাব নেই, তবে বিশুদ্ধ পানি, সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। বরিশাল নগরীতে প্রতিদিন 7 কোটি 20 লাখ লিটার পানির চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র 3.5 কোটি লিটার। অথচ বছরের পর বছর ধরে এই শত কোটি টাকা ব্যয়ের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। এ কারণে সুপেয় পানির তীব্র সংকট নগরীতে। এতে নগরবাসীর ভোগান্তির পাশাপাশি ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। উদ্বোধন হওয়ার পরে এইটার যে আসলে যে একটা বেনিফিট, এই এলাকার মানুষ এখন পর্যন্ত এটা পায় না। পানিটা যদি চালু হয় তাই এলাকাবাসীর বিশুদ্ধ পানি পাইবে। দীর্ঘমেয়াদী এর প্রভাব হইতে পারে, যেমন কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, লিভার ড্যামেজ হইতে পারে, নার্ভ ড্যামেজ হইতে পারে, যাকে আমরা পেরিফেরাল নিউরোপ্যাথি বলি। যেমন পানি যদি বিশুদ্ধ না হয়, ওখানে আর্সেনিকের প্রাদুর্ভাবে আর্সেনিকোসিস হইতে পারে। অবশেষে প্রায় 1 দশক পর অচল প্লান্ট দুটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। নগর ভবন বলছে 8 কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ চলছে। প্রতিদিন 2 কোটি 4 লাখ লিটার উঠবে পানি। প্রথমে আমার উপাদলি কাজ চলছে, এটা যদি শেষ হয় তারপর আমরা বেলতলার দিকে চলে যাব। আমাদের বিশেষজ্ঞ টিম যারা আসছে, আসা দেখছে, দেখার পরে এটা পুরোদমে চালু রাখার জন্য কন্টিনিউয়াস যাদের চলে আর কি, এই জন্য আমরা ওভাবে উদ্যোগ নিছি এবং এটা চলবে। তবে আগের বারের মতো যেন দুর্নীতি না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। ভবিষ্যতে যেন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানি এই বরিশালবাসী যাতে পান করতে পারে, সেইভাবে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হোক, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা হোক। 100 কোটি টাকা থেকে 1 টাকারও কোনো সুযোগ সুবিধা বরিশালের মানুষ পাননি। এখনও শুনেছি 8 কোটি টাকার বরাদ্দ হয়েছে সংস্কারের জন্য। সেই পূর্বের সরকারের ধারাবাহিকতা যেন এখানে না হয়। 38টি ভূগর্ভস্থ পাম্প দিয়ে চাহিদার অর্ধেক সুপেয় পানি সরবরাহ করতে পারছে বরিশাল সিটি কর্পোরেশন। আগামী ডিসেম্বরের মধ্যে প্ল্যান্ট দুটি চালু করার আশা প্রকাশ করছে নগর ভবন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কোরবানির 2 মাস পেরিয়ে গেলেও বরগুনায় মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং থেকে সংগ্রহ করা চামড়া এখনও বিক্রি হয়নি। দীর্ঘদিন পরে থেকে এরই মধ্যে পচন ধরেছে। কম দামে বিক্রি করলেও থেকে যাচ্ছে বকেয়া। ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের আশ্বাসে চামড়া ক্রয় করে সর্বশান্ত হয়েছেন তারা। আর্থিকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছে প্রতিষ্ঠানগুলো। সংকট থেকে উত্তরণে সরকারি সহায়তা দাবি তাদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কোরবানির পশুর চামড়া লিল্লাহ বোর্ডিং, এতিমখানা, কওমি ও হাফিজি মাদ্রাসার অন্যতম আয়ের উৎস। কিন্তু কোরবানির 2 মাস পেরিয়ে গেলেও বরগুনার এসব প্রতিষ্ঠান তাদের সংগ্রহ করা চামড়া বিক্রি করতে পারেনি। বিক্রির সুযোগ না পেয়ে বহু প্রতিষ্ঠানের চামড়ায় পচন ধরেছে। বাধ্য হয়ে তারা নামমাত্র দামে বাকিতে চামড়া বিক্রি করলেও এখনও টাকা মেলেনি। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের আশ্বাসে কোরবানির পশুর চামড়া কিনে সর্বশান্ত হয়েছেন তারা। প্রতিষ্ঠানগুলো সচল রাখতে সরকারি সহায়তা দাবি তাদের। এখানে বিভিন্ন এতিম, এরপর অসহায় ছাত্ররা পড়ে, তো যেই বেতন দেয় এটা দ্বারা মাদ্রাসা চলে না। এখন এই কোরবানির চামড়ায় আমাদের বড় একটা আশার বাণী দেখাইয়া কিন্তু আমরা বড় একটা লোকসানের ভিতরে আছি। আমাদেরকে সরকার উৎসাহ দিয়ে, লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য বলছে এবং আশ্বাস দিয়েছে আমরা বিক্রি করার ব্যবস্থা করে দেব, কিন্তু অবশেষে আমরা কোনোটাই তাদের কাছ থেকে পাইনি। বিগত দিনে চামড়া রাখা হইতো না, কিছু টাকা হাদিয়ে আসতো, ওই দিয়ে বোর্ডিংয়ে চলতো। আর এবছর চামড়া রাখার কারণে মাদ্রাসা, লিল্লার বোর্ডিংগুলো এখন বন্ধের পথে। স্থানীয় প্রশাসন বলছে চামড়া বিক্রিতে সহযোগিতা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বিক্রি করতে এখনো পারেননি, আমি ওনাদেরকে অলরেডি নির্দেশনা দিয়েছি, তারা ওই মাদ্রাসাগুলোর সাথে যোগাযোগ করে এবং তারা যেন চামড়াগুলো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে, যে উদ্যোগ গ্রহণ করা দরকার সেই উদ্যোগ যেন তারা যথাযথভাবে গ্রহণ করে। কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য চলতি বছর বরগুনায় 66 মেট্রিক টন লবণ বিতরণ করেছে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। 12 দিন পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ার নাগরিক। বিমানবন্দর সূত্র জানায় 30 আগস্ট চট্টগ্রাম বিমানবন্দরের পার্কিং এলাকায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখে নিরাপত্তা শাখায় জমা দেন দায়িত্বরত কর্মকর্তা। স্ক্যান করে দেখা যায় ব্যাগে ল্যাপটপ, গেমিং ডিভাইস, ওষুধ সহ বিভিন্ন নথি রয়েছে। জানা যায় ব্যাগের মালিক ইন্দোনেশিয়ার নাগরিক অ্যাডে মুহাম্মদ, একটি জাহাজের কেবিন ক্রু। পরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহাম্মদের সঙ্গে যোগাযোগ করেন। শনিবার ওই যাত্রীর প্রতিনিধি ব্যাগটি বুঝে নেন।
নিরাপদ মাংস, দুধ, ডিম নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে রংপুর আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে রংপুর বিভাগীয় কর্মশালায় কথা বলেন তিনি। প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে, রোগ মুক্ত করতে হবে। বাংলাদেশে সেজন্য আমরা ভ্যাকসিন উৎপাদন আমরা আমদানি করার কারণে এটা অনেক দাম বেড়ে যায়, প্রাইভেট সেক্টরে অনেক খামারিদের অনেক অসুবিধা হয়। আমরা যেন সবগুলো প্রাণীকে ভ্যাকসিনের আওতায় আনতে পারি। ভোরের সময় অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। দেশের বাইরের খবর। 6 মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েই নিহত আন্দোলনকারী, পুলিশ ও কয়েদিদের পরিবারকে 10 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। নির্দেশ দেন আহতদের বিনামূল্যে চিকিৎসার। সরকারি স্থাপনা ভাঙচুর ও আগুনের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, জড়িতরা নেপালি হতে পারে না। রোববার আনুষ্ঠানিকভাবে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন সুশীলা কার্কি। বিক্ষোভকারীদের আগুনে প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্ত হয় সিংহদরবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে প্রথম দিনের কাজ শুরু করেন তিনি। মানুষের দাবির মুখে পদটি গ্রহণ করতে বাধ্য হয়েছেন বলে জানান কার্কি। তিনি বলেন, আগামী বছরের 5 মার্চ নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব থেকে সরে যাবেন। এই দায়িত্ব নেওয়ার ইচ্ছা আমার ছিল না। মানুষের দাবির কারণেই আমি এটি গ্রহণ করতে বাধ্য হয়েছি। আমার টিম এবং আমি ক্ষমতার স্বাদ চেখে দেখতে আসিনি। 6 মাসের বেশি সময় আমরা থাকবো না। নতুন সরকারের হাতে দায়িত্ব তুলে দেব। নেপালে সহিংস আন্দোলনে নিহত হন অন্তত 72 জন। এর মধ্যে বিক্ষোভকারী 59, বন্দী 10 এবং 3 পুলিশ সদস্য। তাদের প্রত্যেক পরিবারকে 10 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দেন সুশীলা। আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশও দেন। নিহতদের পরিবারকে 10 লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতরাও পাবেন ক্ষতিপূরণ। আহত কেউ প্রতিবন্ধী হয়ে গেলে তাদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে। সরকারি স্থাপনে আগুন ও ধ্বংসযজ্ঞ চালানোয় নিন্দা জানান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। আমি লজ্জিত। যারা এই প্রয়োজনীয় স্থাপনাগুলো ধ্বংস করেছে তারা যদি নেপালি হয় তবে তাদের কিভাবে নেপালি বলা যায়? জেনজি প্রজন্মের চিন্তা ভাবনা অনুযায়ী সরকার কাজ করবে বলে জানান কার্কি। রাহনুল রানা, সময় সংবাদ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ করতে গিয়েই ভিন্ন ইতিহাস লিখল নেপালের তরুণ প্রজন্ম। ভার্চুয়াল পার্লামেন্টে রূপ নেয়া ডিসকর্ড প্ল্যাটফর্মে নানা আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে তারা বেছে নিয়েছেন দেশটির প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে। হামি নেপাল নামের নাগরিক সংগঠনের উদ্যোগে গড়ে ওঠা এক ডিসকর্ড সার্ভারে প্রায় 1.5 লাখ সদস্যের আলোচনায় উঠে আসে সুশীলা কার্কির নাম। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ প্রায় 26টি জনপ্রিয় সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার পর ক্ষুব্ধ হয়ে ওঠে নেপালের তরুণ প্রজন্ম। প্রথমে সোশ্যাল মিডিয়া বন্ধের বিরোধিতা করে রাস্তায় নামলেও পরে তার রূপ নেয় দুর্নীতি ও বেকারত্ব বিরোধী আন্দোলনে। সংঘাতে প্রাণ হারান অর্ধশতাধিক মানুষ, আহত হন 1,500-এর বেশি। আন্দোলনের চাপে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার মন্ত্রিসভার কয়েক সদস্য। ক্ষমতা শূন্যতা সেই সময়টায় নতুন নেতৃত্ব ঠিক করতে আন্দোলনকারীরা ভরসা রাখে সামাজিক প্ল্যাটফর্মেই, যা তাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল তৎকালীন সরকার। জনপ্রিয় সামাজিক প্ল্যাটফর্ম ডিসকর্ড পরিণত হয় ভার্চুয়াল পার্লামেন্টে, যেখানে লাখো তরুণ নিয়মিত আলোচনায় অংশ নেন। হামি নেপাল নামের নাগরিক সংগঠনের উদ্যোগে গড়ে ওঠা ডিসকর্ড সার্ভারে নিয়মিত যুক্ত হয় 1,45,000-এর বেশি সদস্য। সেখানে বিতর্ক, প্রস্তাব আর ভোটাভুটির মধ্য দিয়ে চলতে থাকে নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া। লম্বা সময় ধরে চলা অনলাইন ভোটাভুটিতে বিভিন্ন নাম আলোচনায় এলেও সবাই আস্থা রাখেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির ওপর। সততা ও দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে তিনি নির্বাচিত হন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে। ডিসকর্ডে নেয়া সেই সিদ্ধান্তেই প্রথমবারের মতো নারী নেতৃত্ব পেল নেপাল। আগামী 2026 সালের 5 মার্চে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এর আগ পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। ডিসকর্ডে গড়ে ওঠা তরুণদের এই সিদ্ধান্ত দেশকে নতুন পথে নিতে পারে বলে আশা করা হচ্ছে। প্রযুক্তি ও গণ আন্দোলনের সমন্বয়ে ক্ষমতার ভারসাম্য বদলানো তরুণ প্রজন্মের জন্য এক অভূতপূর্ব দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিরোধী দলের ওপর সরকারের দমন পীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজধানী।
রাজনীতি। আঙ্কারার সড়কে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির বিশাল সমাবেশ, যোগ দেন লাখো মানুষ। এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি তাদের। বিরোধী দলের ওপর সরকারের দমনপীড়নের অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি। এরই প্রেক্ষিতে রাজধানী আঙ্কারার তানদোগান স্কয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি, যেখানে সমবেত হন কয়েক লাখ মানুষ। হাতে তুর্কি পতাকা আর দলীয় ব্যানার নিয়ে এরদোয়ান সরকারের পদত্যাগের দাবি জানান তারা। গত কয়েক মাসে সিএইচপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগ্লু। সিএইচপির দাবি এসব গ্রেফতার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা। বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার, যা এরদোয়ানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে। এদিনে আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে দলীয় নেতা ওজগুর ওজেল বলেন, এই মামলাগুলো রাজনৈতিক। গ্রেফতারকৃত নেতারা নির্দোষ বলেও দাবি করেন তিনি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে এরদোয়ান সরকার। বলছে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে। এদিকে তুরস্কের কংগ্রেস বাতিল চেয়ে 2023 সালে করা মামলার রায় হওয়ার কথা আজ। কংগ্রেস বাতিল হলে সিএইচপির নেতৃত্ব বদল হওয়ার সম্ভাবনা প্রবল, যা দলটিকে অভ্যন্তরীণ সংকটে ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে নিহত হয়েছেন অন্তত 53 ফিলিস্তিনি। ধ্বংস হয়ে গেছে অন্তত 30টি আবাসিক ভবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আল রেমাল ও তেল আল হাওয়া অঞ্চল। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। এদিকে চলমান হামলার মধ্যেই ইসরায়েল সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় রোববার ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে গাজার উত্তরাঞ্চল। রেমাল ও তেল আল হাওয়া এলাকায় ব্যাপক বিস্ফোরণে ধ্বংস হয় অন্তত 30টি আবাসিক ভবন। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে নতুন করে অঞ্চলটি থেকে উচ্ছেদ করা হয়েছে হাজার হাজার মানুষকে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মুখে জীবন বাঁচাতে পালাচ্ছে মানুষ। আর্থিক সংকটে অনেকে বুলডোজারে বসে যাচ্ছেন। স্থানীয়রা বলছেন, খাবার ও পানির সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। বিশেষভাবে ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও অসুস্থরা। ইউএনআরডব্লিউ জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতায় দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘাতের মধ্যেই ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, গাজায় যুদ্ধবিরতি ও বাকি বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করবেন তিনি। এদিকে কাতারে নেতানিয়াহু বাহিনীর হামলায় খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান মার্কো রুবিও। এদিকে ইসরায়েলে পৌঁছে জেরুজালেমের পশ্চিম প্রাচীর পরিদর্শন করেন বিনিয়ামিন নেতানিয়াহু ও মার্কো রুবিও। এ সময় রুবিওর এই সফর দুই দেশের সম্পর্ককে পশ্চিম দেওয়ালের পাথরের মতোই শক্তিশালী ও টেকসই বলে মন্তব্য করেন নেতানিয়াহু। গণমাধ্যমে রুবিওকে ইসরায়েলের অসামান্য বন্ধু হিসেবে আখ্যা দেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার পর জরুরি আরব ইসলামী সম্মেলনে বসছে কাতার। এরই মধ্যে দোহায় পৌঁছেছেন তুরস্ক, সোমালিয়া, জিবুতি, লিবিয়া সহ একাধিক দেশের শীর্ষ নেতা। সম্মেলনের আগে বৈঠকে অংশ নিয়ে ঘটনার নিন্দা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় নেওয়া পদক্ষেপে মুসলিম দেশগুলো সমর্থন আহ্বান করেন কাতারের প্রধানমন্ত্রী। হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর জরুরি আরব ইসলামিক সম্মেলনের ডাক দিয়েছে কাতার। এরই মধ্যে রাজধানী দোহায় পৌঁছাতে শুরু করেছে জোটের দেশগুলোর সরকার প্রধানরা। এতে অংশ নেবেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ, জিবুতির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েল্লে, লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আল মেনফিও সহ অনেক নেতারা। সম্মেলনের মূল পর্বের আগেই আরব ও ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে কাতারের ভূখণ্ডে ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। অভিযোগ করেন, এই হামলার মধ্য দিয়ে কাতার নয়, শান্তি মধ্যস্থতার ধারণাকে আঘাত করেছে তেল আবিব। কাতারের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি ও সম্মেলনের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিন সংকট সমাধানে ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিতের আহ্বানও জানানো হয় বৈঠকে। প্রস্তুতিমূলক বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সতর্ক করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা জোট গড়তে হবে।
এছাড়া গাজায় যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেস্তে দিতে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও দাবি আল থানির। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় এমন আগ্রাসনকে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি। হামলা সত্ত্বেও মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রচেষ্টা অব্যাহত রাখবে দোহা, এমনটা জানায় কাতার সরকার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।